আর্জেন্টিনার মেইন মিডফিল্ডার কে কে আপনারা সবাই জানেন, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ এবং রদ্রিগো ডি পল। 4-3-3 ফরমেশনে বা 4-4-2 ফরমেশনে, যে ফরমেশনেই হোক না কেন, সেন্ট্রাল মিডফিল্ডে এই তিনজনের উপস্থিতি আমরা অবশ্যই দেখি। এখন তিনজনের মধ্যে একজনের বয়স 30 ক্রস করে গিয়েছে, আমি রদ্রিগো ডি পলের কথাই বলছি। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে রদ্রিগো ডি পল অবশ্যই থাকবেন, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু আফটার দ্যাট আমরা মোটামুটি নিশ্চিত যে আর্জেন্টিনার মূল একাদশে কিন্তু আমরা রদ্রিগো ডি পলকে আর হয়তোবা দেখতে পারবো না। সেক্ষেত্রে আর্জেন্টিনা নিডস ব্যাকআপস। এখন এ পর্যন্ত এই তিনজন মিডফিল্ডারের ব্যাকআপ হিসেবে কোচ লিওনেল স্কালোনি যাদেরকে পছন্দ করেছিলেন, তাদের বয়সও কিন্তু মোটামুটি 30-এর আশেপাশ দিয়ে হয়ে গিয়েছে। কারোর বয়স 30-এর বেশি, কারোর একটু কম, মানে 29, 30, 31, 32 এরকমের মধ্যেই আছে। আমি বলছি লিয়ান্দ্রো পারেদেসের কথা, আমি বলছি জিওভান্নি লো সেলসোর কথা, আমি বলছি গিদো রদ্রিগেজের কথা। সো এইসব মিডফিল্ডাররাও জাতীয় দলের সেট আপে আর খুব বেশি দিন থাকবেন বলে আমার কাছে মনে হয় না। এটার অর্থ আর্জেন্টিনা নিডস নিউ সেন্ট্রাল মিডফিল্ডার্স, নতুন কিছু মিডফিল্ডার দরকার যারা কিনা নাম্বার 6, নাম্বার 8 বক্স টু বক্স রোল, ডিফেন্সিভ মিডফিল্ড রোল, এসব রোলগুলোতে যেন তারা খেলতে পারে। সো নতুন দিনের সেসব আর্জেন্টাইন মিডফিল্ডারদের মধ্যে দুজন মিডফিল্ডার এমন ছিলেন যারা কিনা এই এক বছর আগেও অনেক বেশি আলো ছড়িয়েছিলেন, কিন্তু টাকার লোভে পড়ে হোক আর যে কারণেই হোক না কেন, তারা ইউরোপের কোনো বড় ক্লাবে না গিয়ে একটা ব্যাড ক্যারিয়ার ডিসিশন নিয়ে ফেলেছিলেন। আমি বলছি এজেকিয়েল ফার্নান্ডেজ এবং ফেদেরিকো রেডন্ডোর কথা। ফেদেরিকো রেডন্ডোর ব্যাপারে তো আপনারা সবাই মোটামুটি জানেন, তার বাবা ছিলেন বিখ্যাত রিয়াল মাদ্রিদের ডিফেন্সিভ মিডফিল্ডার ফার্নান্ডো রেডন্ডো। সো রেডন্ডোর ছেলে যখন আলো ছড়ানো শুরু করলেন আর্জেন্টিনায় এবং অনূর্ধ্ব দলগুলোর হয়ে, তখন তাকে নিয়ে কিন্তু মোটামুটি একটা আলোচনার সৃষ্টি হলো। সে সময় রেডন্ডো চাইলেই কিন্তু ইউরোপের কোনো একটা ক্লাবে চলে আসতে পারতেন, বড় কোনো একটা লিগে চলে আসতে পারতেন, কিন্তু ফেদেরিকো রেডন্ডো সেটা করেননি। লিওনেল মেসির মোহে পড়ে উনি এমএলএস এ চলে গিয়েছিলেন, ইন্টার মায়ামিতে চলে গিয়েছিলেন। আর এজেকিয়েল ফার্নান্ডেজের কথা যদি আমরা বলি, এজেকিয়েল ফার্নান্ডেজের চয়েসটা আরো বেশি শকিং ছিল বিকজ তিনি বোকা জুনিয়র্সের হয়ে তখন দুর্দান্ত খেলছিলেন, একদম প্রপার মিডফিল্ডার, নাম্বার 6, নাম্বার 8 বক্স টু বক্স রোল, এভরিথিং, হি ক্যান ডু এভরিথিং। অন্তত সেই সময় তার খেলা দেখে এই জিনিসটাই মনে হচ্ছিল। সো সবাই চাইছিলেন যে অন্যান্য আর্জেন্টাইন তারকাদের মতো, রত্নদের মতো তিনিও ইউরোপে বড় কোনো একটা ক্লাবে চলে আসবেন। সেটা আমরা দেখিনি, বরং সৌদির একটা অখ্যাত ক্লাব আল কাদসিয়ায় উনি চলে গিয়েছিলেন। অখ্যাত বলছি কারণ সৌদিতে যারা যায় সাধারণত তারা আল হিলাল, এরপরে আল নাসর, আল ইত্তিহাদ, আল আহলি, এসব বড় বড় ক্লাবগুলোতেই যায়। কিন্তু একি ফার্নান্ডেজ বা এজেকিয়েল ফার্নান্ডেজ যখন বোকা জুনিয়র্স ছেড়ে সৌদিতে গেলেন, তখন তার এই আল কাদসিয়া ক্লাবটার নাম তেমন কেউই কিন্তু শোনেনি। ফলে আর্জেন্টাইন সাপোর্টাররা একটু হতাশ হয়ে গিয়েছিলেন তাদের এই ক্যারিয়ার চয়েস দেখে, যে ক্যারিয়ারের এই সময় যখন তাদের ভালো ভালো কোচের আন্ডারে গিয়ে ইউরোপিয়ান এনভায়রনমেন্টে গিয়ে নিজেদেরকে গড়ে তোলার বয়স, সে সময় তারা একটা ভুল ক্যারিয়ার ডিসিশন নিয়েছিলেন। একজন চলে গিয়েছিলেন ইন্টার মায়ামিতে এবং আরেকজন চলে গিয়েছিলেন আল কাদসিয়ায়। সো আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য আশার সংবাদ এই যে এই দুজন সেন্ট্রাল মিডফিল্ডার নিজেদের ভুল শোধরানোর সুযোগ পেয়েছেন এবং সেই সুযোগের সদ্ব্যবহারও তারা এর মধ্যে করে ফেলেছেন। কেন বলছি? বিকজ ইন্টার মায়ামির সেন্ট্রাল মিডফিল্ডার ফেদেরিকো রেডন্ডো এর মধ্যেই ইউরোপে চলে এসেছেন, স্প্যানিশ ক্লাব এলচেতে নাম লিখিয়েছেন। তার বাবা যেরকম রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে স্পেনেরই আরেক ক্লাব টেনেরিফেতে বেশ কয়েক বছর খেলেছিলেন, ফেদেরিকো রেডন্ডো একইভাবে এলচেতে চলে এসেছেন। এখন লা লিগায় যেহেতু খেলছেন, তার মানে অফকোর্স বড় বড় ক্লাবদের নজর থাকবে কিন্তু তার উপরে, যে তিনি কেমন খেলছেন, কিভাবে খেলছেন, তিনি কি অ্যাকচুয়ালি নেক্সট স্টেপটা নেওয়ার জন্য প্রস্তুত কিনা। নাম্বার 5 জার্সি নিয়েছেন, যে জার্সিটা তার বাবাও পড়তেন আর্জেন্টিনার হয়ে। সো দ্যাট ইজ আ ভেরি 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 পজিটিভ নিউজ ফর আর্জেন্টাইন সাপোর্টার্স, বিকজ আগামী দিনের আর্জেন্টিনার মিডফিল্ড গঠনের জন্য যে কয়েকজন খেলোয়াড়ের দিকে লিওনেল স্কালোনি নজর দিতে পারেন, সেই তাদের মধ্যেই একজন মিডফিল্ডার স্প্যানিশ লা লিগাতে চলে এসেছেন। খুব বেশি দিন যে তিনি ইন্টার মায়ামিতে থেকেছেন তা না, 1 বছরের কিছু বেশি সময় থেকেছেন। তার ইন্টার মায়ামিতে তার সফরটা খুব বেশি সুবিধার হয়নি, এটা বোঝাই যাচ্ছে, কারণ তিনি যদি সেরকম ভালো খেলতেন বা সেরকম যদি সুযোগ পেতেন, তাহলে এই 1 বছরের মাথায় খুব সম্ভবত ক্লাব বদল করতেন না। তবে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে ইন্টার মায়ামিতে এখনও সার্জিও বুস্কেটস খেলছেন। সো সার্জিও বুস্কেটস যত খারাপই খেলুক না কেন, আমার মনে হয় না বিশ্বের কোনো কোচের সেই সাহস রয়েছে যে তাকে বেঞ্চ করে ফেদেরিকো রেডন্ডোকে রেগুলারলি খেলাবে। আর ইন্টার মায়ামির বর্তমান কোচ হাভিয়ার মাসচেরানো তার বন্ধুকে বসিয়ে রেখে খুব সম্ভবত রেডন্ডোকে নিয়মিত খেলাতে চাননি দেখেই এলচেতে চলে এসেছেন রেডন্ডো। কিন্তু এতেও কিন্তু দেখেন আর্জেন্টিনার সাপোর্টারদের আশাবাদী হওয়ার একটা জায়গা আছে, বিকজ
এই যে 1 বছর মেসি, বুস্কেটস, সুয়ারেজ, আলবা এসব খেলোয়াড়দের সঙ্গে খেললেন ফেদেরিকো রেডন্ডো, তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে বড় বড় খেলোয়াড়দের মেন্টালিটি কেমন থাকে, বড় বড় খেলোয়াড়রা কিভাবে খেলেন, তাদের সাথে একসঙ্গে ট্রেনিং করতে পারার মজাটা কেমন। স্পেশালি সার্জিও বুস্কেটসের কথাই যদি বলি, ফেদেরিকো রেডন্ডোর খেলা যারা মোটামুটি দেখেছেন গত 1-2 বছরে, তারা জানেন যে উনি লম্বা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং পাসিং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে বেশ নাম কুড়িয়েছিলেন। বাবার মতো পেছন থেকে ড্রিবল করে সেভাবে সামনে যেতে পছন্দ করেন না, কিন্তু মোটামুটি একজন আদর্শ ডিফেন্সিভ মিডফিল্ডার, যেরকম একজন ডিফেন্সের মাঝে থেকে আপনার পেছন থেকে বল স্প্রে করে সামনে এগিয়ে নিয়ে যেতে পছন্দ করেন, মোটামুটি আশেপাশে খেলা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা ডিটেক্ট করতে পছন্দ করেন, বা বুস্কেটস বা রদ্রি যেভাবে খেলেন, খেলার টেম্পোটাকে ইচ্ছা মতো কমান বা বাড়ান, এই ধরনের কিছু কিছু ট্রেডস আমরা ফেদেরিকো রেডন্ডোর খেলার মধ্যে দেখতে পেয়েছি। তার বয়স এখনো 22 স্পর্শ করেনি, তাই আমরা তাকে নিয়ে আশাবাদী হতেই পারি যে তিনি যেহেতু এখন লালিগাতে চলে এসেছেন, লালিগাতে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে তিনি নিজেকে আরো ভালো মতো গড়ে তুলবেন আগামী দিনের জন্য, আগামী দিনের আর্জেন্টিনার জন্য। সেম থিং ক্যান বি সেড অ্যাবাউট এজেকিয়েল ফার্নান্ডেজ। এজেকিয়েল অবশ্য ফেদেরিকো রেডন্ডোর মতো ওরকম সিটিং নাম্বার 6 নন। আমার কাছে তার খেলা দেখে যে জিনিসটা মনে হয়েছে, হি ইজ আ মিক্সচার অফ নাম্বার 6 অ্যান্ড নাম্বার 8, অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার এবং বক্স টু বক্স মিডফিল্ডারের একটা হাইব্রিড কম্বিনেশন আমরা তার মধ্যে দেখতে পাই। অবশ্য আমরা আর্জেন্টিনার খেলা গত কয়েক বছর ধরে যারা দেখছি, আমরা মোটামুটি দেখেছি যে প্রত্যেকটা মিডফিল্ডারই কিন্তু হাইব্রিড। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বলেন, এনজো ফার্নান্ডেজ বলেন, রদ্রিগো ডি বল বলেন, প্রত্যেকেই কিন্তু হাইব্রিড। কেউ নাম্বার 6 নাম্বার 8 এর হাইব্রিড, কেউ নাম্বার 8 নাম্বার 10 এর হাইব্রিড। সো ওইরকম হাইব্রিড মিডফিল্ডারেরই পরবর্তী সংযোজন এই এজেকিয়েল ফার্নান্ডেজ। দুর্দান্তভাবে আশেপাশের কি হচ্ছে না হচ্ছে স্ক্যান করতে পারেন এবং সেই অনুযায়ী বলকে প্রোগ্রেস করতে পারেন। নাম্বার 6 এর পজিশন থেকে বল প্রোগ্রেস করে করে সামনে নিয়ে আসতে পারেন, কখন শর্ট পাস দিতে হবে, কখন লং পাস দিতে হবে, কখন খেলার টেম্পো কমাতে হবে, কখন বাড়াতে হবে, এই সব জিনিসপত্রগুলো এজেকিয়েল ফার্নান্ডেজ খুবই ভালো মতো করতে পারেন। তার গেম আইকিউ বা খেলোয়াড়ি আইকিউ যে জিনিসটা, যে গেম সেন্সের কথা আমরা বলি, সেই সেন্সটা দুর্দান্ত। সো এই খেলোয়াড় সৌদিতে 1 বছর থেকে আবার চলে এসেছেন ইউরোপে, এবং এজেকিয়েল ফার্নান্ডেজ চলে এসেছেন আরো কম্পারেটিভলি বড় ক্লাবে। তিনি চলে এসেছেন বায়ার লেভারকুসেনে। আপনারা সবাই জানেন যে তরুণ খেলোয়াড়দেরকে ডেভেলপ করে আরো ভালো খেলোয়াড় বানানোর জন্য বায়ার লেভারকুসেনের কিন্তু একটা সুনাম রয়েছে। আমরা ফ্লোরিয়ান ভার্টসের ক্ষেত্রে দেখেছি, জেরেমি ফ্রিম্পংয়ের ক্ষেত্রে দেখেছি, আমরা দিমিতার বারবাতভের ক্ষেত্রে দেখেছি, আমরা মাইকেল বালাকের ক্ষেত্রে দেখেছি। অনেক এরকম খেলোয়াড় রয়েছেন যারা কিনা বায়ার লেভারকুসেনে এসেই ভালো খেলোয়াড় হয়ে আরো বড় ক্লাবে নাম লিখিয়েছেন। তো এই দুটো মিডফিল্ডারের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি যে আর্জেন্টিনা আগামী দিনের জন্য নতুন করে স্বপ্ন দেখতেই পারে, স্পেশালি যখন রদ্রিগো ডি পল থাকবেন না, তখন জিওভানি লো সেলসো থাকবেন না, লিয়ান্দ্রো পারাদেস থাকবেন না, তখন এই মিডফিল্ডারগুলো যেন এনজো ফার্নান্ডেজ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের পাশাপাশি আর্জেন্টিনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই দুজন মিডফিল্ডার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সো দেখে নেওয়া যাক এই দুজন মিডফিল্ডার নতুন ক্লাবের হয়ে ইউরোপে তাদের প্রতিভার সদ্ব্যবহার করতে পারেন কিনা।